সম্প্রতি তসলিমার উত্থান, অভিজিৎ দীপকের পাল্টা বক্তব্য ও আমাদের ডাক্তার জাহেদ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। সরকারের বর্তমান গতিবিধি পর্যবেক্ষণ করলে মনে হয় বুঝি ভারতের পক্ষেই একটু টান বেশি। হাসিনাকেও পুনর্বাসনের সামান্য ভাবনাও চুপি চুপি রয়েছে। কেউ কেউ বলছেন এটা রাজনীতির খেলা, ভোট ও সাপোর্টের নানা কৌশলের মোচড়ে বোঝা দায় কে কাকে টানছে, কিভাবে টানছে। কেউ কেউ আবার বৃহত্তর অর্থে বলতে চাইছে যে যাই বলুক পড়শি ম্যানেজ আর পশ্চিমা ম্যানেজ, সেভাবেই বলি। সবকিছু বুঝে শুনে তারেক রহমানের সরকার ভেতরে ভেতরে দেশটাকেই প্রাধান্য দিচ্ছে এবং এগিয়ে নেবার প্রত্যয় রয়েছে। তাই তো স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, অন্য দেশে অবস্থান নিয়ে এবং এদেশে লুকিয়ে থেকে অনলাইনে বসে কেউ কেউ হুঙ্কার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মনে হয় না কোনো জোর আন্দোলনের মোরদ আছে ওদের। তবে জুলাই বিপ্লবীদের খুব একটা গুরুত্ব না দেয়া ও তাদের নামগুলো পর্যন্ত উচ্চারণ না করা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের রাজনৈতিক অবস্থান ও কথাবার্তা জুলাই বিপ্লবকে কেন যেন একটু খাটো করে দেখারই নামান্তর মনে হয়। যেখানে তসলিমা নাসরিন সেই 2024-এর জুলাইয়েই হাসিনার পক্ষে সোশ্যালে কত কথা বলেছে, আবার এই গর্বের বিপ্লবকে ছোট করে তাচ্ছিল্য করে কত কথা বলেছে এবং এখনো বলে যাচ্ছে সেই তসলিমা নাসরিনকে দেশে আসতে তার কোনো বাধা নেই বা তিনি চাইলে দেশে ফেরার আবেদন করতে পারেন, এমন কথা কি করে জাহিদুর রহমান বলতে পারেন? অথচ মোদির পতন ঘনিয়ে আনার প্রায় দুর্বার সময়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে বাংলাদেশে তরুণ ছাত্র গণ আন্দোলনকে অর্থাৎ 24-এর বিপ্লবকে গুরুত্ব দিচ্ছেন এবং এর পক্ষেই তাদের অবস্থান জানান দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন তসলিমা নাসরিনের বক্তব্যকে। মোদী সরকার হাসিনার মতো অপরাধীকে এবং এর দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে মহা অপরাধ করেছে বাংলাদেশের সাথে, এই দেশের জনগণের সাথে, এর চেয়ে বড় গাদ্দারি তো আর অন্য কিছুতে হতে পারে না। সেই ভারতই এখন বলছে হাসিনা 5 আগস্টে অনলাইনে কোনো বক্তব্য দিয়ে থাকলে তাতে ভারতের কোনো কিছু করার নেই বা ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই সেখানে। এটাও এক ধরনের মূর্খতা ও মোনাফেকি গাদ্দারি। এতই যদি বাংলাদেশের ভালো পড়শি এই ভারত, তাহলে হাসিনাকে ফেরত দিক। আর সেই ভারত ও হাসিনার পক্ষে কেন যেন একটু মৃদু ভালো লাগা কাজ করে আমাদের কিছু লোকের, তাই যেন এক রহস্য। বাংলাদেশের সরকার বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে মুখোমুখি অবস্থান নিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। আন্দোলনের মূল্যায়ন নিয়ে তাদের ভিন্নমুখী বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ বাংলা এই তথ্য জানিয়েছে। সম্প্রতি এক সামাজিক মাধ্যম পোস্টে তসলিমা নাসরিন দাবি করেন, বাংলাদেশে যে আন্দোলনকে ছাত্রদের অধিকার ও স্বৈরাচার বিরোধী আন্দোলন হিসেবে উপস্থাপন করা হয়েছিল, বাস্তবে তার নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য কাজ করেছে। তার মতে আন্দোলনের পরিণতিতে ধর্মান্ধ ও মৌলবাদী শক্তির প্রভাব বেড়েছে এবং শুরুতে যারা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তারা শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল পাননি। তসলিমা আরও বলেন, আন্দোলন পরবর্তী বাস্তবতা সাধারণ মানুষ ও প্রগতিশীল মহলের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। তার ভাষ্য, আন্দোলনের প্রকৃত পরিণতি সম্পর্কে অনেকেই শুরুতে ধারণা করতে পারেননি। এই বক্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তিনি তসলিমার বিশ্লেষণের সঙ্গে দ্বিমত পোষণ করে লেখেন, একটি গণ আন্দোলনকে কেবল তার রাজনৈতিক পরিণতির ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়। অভিজিৎ দীপকের মতে, কোনো আন্দোলনের সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী রাজনৈতিক সুবিধা আদায় করলে সেটি আন্দোলনের মূল লক্ষ্য বা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে না। তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক দাবিতে পরিচালিত আন্দোলনের মূল্যায়ন করতে হলে তার মূল উদ্দেশ্য ও প্রেক্ষাপটকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও মন্তব্য করেন, বৈষম্য, স্বৈরাচার
কিংবা অগণতান্ত্রিকতার বিরুদ্ধে পরিচালিত নাগরিক আন্দোলনকে এককভাবে মৌলবাদের সঙ্গে যুক্ত করা বা তার দায় সব প্রগতিশীল মানুষের ওপর চাপিয়ে দেয়া সঙ্গত নয়। দুই পক্ষের এই মতবিরোধের পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের ব্যবহারকারী তসলিমা নাসরিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দাবি করছেন, আন্দোলনের সুযোগে বাংলাদেশে সহিংসতা ও ধর্মীয় বৈষম্য বেড়েছে। অন্যদিকে অনেকেই অভিজিৎ দীপকের অবস্থানকে সমর্থন জানিয়ে বলছেন, কোনো আন্দোলনের পরবর্তী রাজনৈতিক বাস্তবতা দিয়ে পুরো গণ আন্দোলনকে বিচার করা ঠিক নয়। তাদের মতে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অংশ নেয়া আন্দোলনকারীদের আত্মত্যাগকে অস্বীকার করা বা পুরো আন্দোলনকে প্রতারণা হিসেবে আখ্যা দেয়া ন্যায়সঙ্গত নয়। ভারতে অবস্থানকারী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার 4 আগস্ট সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তসলিমা নাসরিন প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ প্রসঙ্গে ডাক্তার জাহেদুর রহমান জানান, তসলিমা নাসরিন যদি দেশে ফিরতে চান তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিতর্কিত মতামতের কারণে 2 দশক আগে বাংলাদেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তসলিমা নাসরিন। 2007 সালে আরেক বিতর্ক শুরু হলে তসলিমাকে পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লিতে আশ্রয় নিতে হয়। সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শাসনভার পাওয়ার পর সেখানে বিভিন্ন কর্মসূচি পালনে ফিরে আসেন এই নারীবাদী লেখিকা। এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ফিরে আসতে না পারার আক্ষেপের কথাও জানান। তসলিমা নাসরিন অতীতে যাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন সে বিষয়ে প্রশ্নের উত্তরে ডাক্তার জাহেদুর রহমান বলেন, তিনি যদি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে আদালতে মামলা করতে পারবেন। 5 আগস্ট নয়াদিল্লিতে একটি মতবিনিময় সভায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 4 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য সংক্রান্ত অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজনে হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো বক্তব্যের দায় বা সমর্থনও সরকার বহন করে না। এদিকে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বাংলাদেশে আদালতের নির্দেশনার বিষয়েও আলোচনা চলছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান গণমাধ্যমগুলোকে আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। কেউ আগাম প্রচার বা পরে বক্তব্য প্রকাশ করলে তা আদালতের আদেশ অমান্য হিসেবে বিবেচিত হতে পারে। নির্বাচনী ময়দানের নেপথ্য কারিগর হিসেবে পরিচিত সাবেক ভোট কুশলী প্রশান্ত কিশোর এবার সরাসরি লড়াইয়ে নেমেই বড় জয় পেয়েছেন। বিহারের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনি জয়ী হয়েছেন। এর মাধ্যমে তার নবগঠিত দল জনসুরাজ পার্টি অর্থাৎ জেএসপি প্রথমবার নির্বাচনী সাফল্যের স্বাদ পেল। সোমবার 3 আগস্ট নির্বাচনের ফলাফল প্রকাশের পর এনডিটিভি জানায়, টানা 3 দশক ধরে এই আসনে থাকা বিজেপির একচ্ছত্র আধিপত্য গুঁড়িয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। জয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিহারের সাধারণ মানুষ এই রায়ের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জনগণ এখন সুশিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে পারে এমন নেতৃত্ব চায়। অপরাধী কিংবা বিতর্কিত ব্যক্তিদের হাতে রাজ্য পরিচালনার ভার দিতে ভোটাররা আর প্রস্তুত নয়। নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে প্রশান্ত কিশোর প্রতিশ্রুতি দেন, আগামী 3 মাসের মধ্যে বাঁকিপুরে দৃশ্যমান উন্নয়নমূলক পরিবর্তন আনবেন তিনি। একই সঙ্গে তার কার্যালয় কেবল এই আসনের জন্য নয়, বরং পুরো বিহারের মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান নবনির্বাচিত এই বিধায়ক। প্রশান্ত কিশোরের এই জয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের এই উৎসবে বাঁকিপুরের মানুষজন সুরাজকে বেছে নিয়েছে। জনগণের এই রায়কে তিনি সম্মান জানান এবং বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বাঁকিপুর আসনটি পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এবং দীর্ঘ ৩০ বছর ধরে এখানে বিজেপির জয় জয়কার ছিল। এই আসনের বিধায়ক নিতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। দিল্লি ও পাটনার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে হওয়া এই নির্বাচনে তরুণ বা জেন জি ভোটারদের বড় সমর্থন প্রশান্ত কিশোরের পক্ষে গেছে বলে বিশ্লেষকদের ধারণা। বিজেপি এই উপনির্বাচনে অভ্যন্তরীণ কোন্দলের মুখে পড়েছিল। তাদের প্রথম মনোনীত প্রার্থী অভিষেক কুমার সিনহা শেষ মুহূর্তে সরে দাঁড়ালে নীরজ কুমারকে প্রার্থী করা হয়। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি রেখা কুমারীকে সমর্থন দিয়েছিল। তবে ১ বছরের মাথায় রাজধানীর প্রাণকেন্দ্রের এই গুরুত্বপূর্ণ আসনটি ছিনিয়ে এনে রাজনৈতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল জনসুরাজ পার্টি। দলটির বিহার প্রধান মনোজ ভারতী এই বিজয়কে নীরব ভোটারদের জয় এবং বিহারের আগামীর পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। দর্শক, শেষ করছে আজকের মতো। ভালো থাকুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।